সালাম আলাইকুম সবাই। নিশ্চয়ই আপনারা একটা গান শুনেছেন যে নিজের সাথে আত্মীয়তা হইল না আমার। আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আমার এই সময়ের সাথে আত্মীয়তা হলো না, হয়তো কারোর সাথেই হয় না, আমার একটু বেশি হয় না। তো গত মাসে গিয়েছিলাম হলো লুসোফোন ইউনিভার্সিটি লিসবনে। ওখানে আমাদের একটা এভিয়েশন সিকিউরিটির খুব গুরুত্বপূর্ণ কনফারেন্স ছিল 3 দিনের। তো এত টাইট টাইমিং যে আগের দিন রাত্রিবেলায় হিথ্রো থেকে ফ্লাই করে ওখানে পৌঁছলাম, জেট ল্যাগ কাটতে না কাটতেই পরের দিন থেকে টানা কনফারেন্স, এবং কনফারেন্স শেষ হওয়ার সাথে সাথে পরে আরেকটা ফ্লাইটে করে পরের দিন ভোর সকালে চলে আসা। কিন্তু ওখানে যাওয়ার পরে এতটাই আক্ষেপ বেড়ে গেল যে পর্তুগালে এসছি, ছোটবেলা থেকে পর্তুগিজ নাবিকদের এত দুঃসাহসী গল্প শুনেছি, আর এখানে যাব না, যেটা নাকি প্রায় হাফ অ্যান আওয়ার ড্রাইভ আমাদের ইউনিভার্সিটি থেকে বেলেম টাওয়ার, যেখান থেকে যাত্রাটা শুরু হয়েছিল। পরে দুষ্ট বুদ্ধি জাগলো, স্কুল পালানোর মতো করে ছোটবেলায় যেরকম করেছি ওরকম এক্সাইটমেন্ট নিয়ে ভোর সকালে একটা উবার নিয়ে চলে গেলাম। দিনটাও ভালো ছিল। তারপরে ওইখানে গিয়ে দেখলাম অনেক কিছু, এবং ওই দেখাতে অনেক কিছু জানা গেল না। পরে রাত্রিবেলা আমাদের আবার এই কনফারেন্স শেষে সেই রাতে আমাদের একটা স্পেশাল ডিনার ছিল। তো ওইখানকার যে গাইড, ওই গাইডের একজন ম্যানেজার কিছু ইনফরমেশন জানালেন যেটা নাকি কমনলি নট অ্যাভেলেবল। তো কি হয়েছিল অ্যাকচুয়ালি, ভাস্কো দা গামা ওনার যাবার কথা ছিল না। ওনার বাবা ছিলেন অরিজিনাল সেইলর বা নাবিক, এবং ওনার যাওয়ার কথা ছিল এই নৌ অভিযানটা পরিচালনা করার জন্য। কিন্তু উনি অসুস্থ হয়ে যাওয়ায় এই দায়িত্বটা পড়লো তার বড় ভাই পাওলো দি গামা। এবং উনি যদিও প্রফেশনাল নাবিক ছিলেন, কিন্তু তার সাহসের অভাব ছিল এবং একটু দোদুল্যমানতায় ভুগতেছিলেন। পরে এই ভাস্কো দা গামা সাহস করে তার কাছে জ্ঞান নিয়ে এবং তাকে সাথে নিয়ে প্রায় 4টা নৌকা রেডি করে, মোটামুটি রসদ এবং অন্যান্য যা যা লাগে সবকিছু নিয়ে একটা এই টিম করলেন 170 জনের। তার ভিতরে ছিল যাজক, তার ভিতরে ছিল এই নাবিক, তারপরে ছিল বিভিন্ন ধরনের যা যা লাগে একটা নৌবহরে, সব ধরনের প্রফেশনালদেরকে নিয়ে। সাথে উনি কিছু বন্দিও নিয়েছিলেন। বন্দি কেন নিয়েছিলেন, যে কোনো কারণে যদি কোথাও কোনো সমস্যা হয় তাদেরকে পাইলট হিসেবে বা আগে পাঠিয়ে ওদেরকে নেগোশিয়েট করা হবে, যাতে কোনো বিপদ আপদ হলে এই বন্দিরা মারা যায়। ব্যাপারটা একটু রুট ছিল, বাট এটাই ওনার ট্যাকটিক্স ছিল। যাই হোক, উনি যখন রেডি হলেন যাওয়ার আগে ওখানে এই বেলেম টাওয়ারের পাশে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে টাওয়ারটা, এটা অরিজিনালি ছিল হলো একটা অবজারভেশন পোস্ট এই টেগাস নদীর পারে, যাতে পর্তুগালকে বহিঃশত্রু আক্রমণ থেকে মোকাবেলা করার জন্য সৈনিকরা এটা অবজারভেশন পোস্ট হিসেবে ব্যবহার করতো। পরবর্তীতে এটা ভাস্কো দা গামার জন্য আরো বেশি প্রসিদ্ধি লাভ করেছিল, ফেমাস হয়েছে এই জন্য যে এটা হলো সেই স্টার্ট পয়েন্ট ছিল সেই অভিযানে। তো আপনারা জানেন 1497 সালে উনি অভিযানটা পরিচালনা করেন, কিন্তু করার আগে ওই রাজা ইমানুয়েল দি ফার্স্ট ওনার কাছে গিয়ে ব্লেসিং দিলেন। তারপর ওখানে পাশে একটা মনস্টারি ছিল, সেই মনস্টারিতে উনি প্রার্থনা করে তারপরে তার বহর নিয়ে যখন রওনা দিলেন। এই বহরটা মানে উনি কিন্তু সরাসরি, এই যে এখানে হলো লিসবন পর্তুগালের রাজধানী, এখান থেকে উনি সরাসরি যেতে পারতেন ইন্ডিয়াতে। গন্তব্য ছিল মোটামুটি ওই সাউথ ইস্ট কর্নার, বাট এদিক দিয়ে যেহেতু তাদের পথ চেনা ছিল না, সেই জন্য আফ্রিকা মহাদেশের জাস্ট পশ্চিম পাশ দিয়ে পুরো আটলান্টিক ঘুরে 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 তারপরে একদম সাউথ আফ্রিকার যে এই উত্তমাশা অন্তরীপ, যেটা নাকি সাউদার্ন মোস্ট পার্ট, এখান দিয়ে ঘুরে ঘুরে একদম পুরো রাউন্ড ট্রিপ করে তারপরে উনি ইন্ডিয়াতে গেছেন, এবং এটা পরিচালনা করতে মোট 10 মাস সময় লেগেছে। এর ভিতরে অনেকে অসুস্থ হয়েছে, মারা গিয়েছেন, বাট উনি সুস্থ ছিলেন। তারপরে 2 বছর লাগছে তার ফেরত আসতে লিসবনে। তো উনি 1499 সালে উনি ফেরত এসেছিলেন, তারপরে আরো 2বার গিয়েছেন। ফাইনালি লাস্ট অভিযান করে উনি যখন 1524 সালে কেরালা, যেখানে ওনাদের মেইন ল্যান্ডিং পয়েন্ট ছিল, আগে ওটার নাম ছিল হলো কোচিন, এখন কেরালা, তো ওইখানে উনি মারা গিয়েছিলেন ম্যালেরিয়াতে, এবং ওখানেই তাকে বাড়ি করা হয়েছিল বা দাফন করা হয়েছিল। পরবর্তীতে যখন যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হয়েছে, তখন তার ডেড বডির অবশিষ্টাংশ বা মাটি সহ উঠে নিয়ে এসে এই যে যাত্রাপথে যে মনস্টারি বা মঠের ভিতরে উনি প্রার্থনা করেছিলেন, সেই মঠে তাকে আবার দাফন করা হয়েছে। আমি বাকি জিনিসগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো, সাথে থাকুন। থ্যাংক ইউ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো লিসবনের একটা প্রাণকেন্দ্র। পুরা পর্তুগালে আপনারা যদি কখনো আসেন এবং যদি দেখেন যে এই এলাকার যে ভিউ কার্ডের একটা অন্যতম দর্শনীয় স্থান হলো এই এলাকাটা। এটাকে হলো ওই আমার পিছনে যে বড় টাওয়ারটা দেখা যাচ্ছে, বেসিক্যালি এটা ছিল ক্যাসেল, এবং এটা নির্মাণ করা হয়েছিল এই লিসবন শহরকে প্রতিরক্ষা করার জন্য বহিঃশত্রু আক্রমণ থেকে।
বাট কালান্তরে এটা এখন দর্শনীয় স্থানদের মধ্যে অন্যতম হয়ে গেছে, আর এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে আসছে। তো ভাস্কো ডা গামা যে পর্তুগিজদেরকে সারা পৃথিবীর সাথে, বিশেষ করে ব্রাজিল, তারপরে আফ্রিকা এবং ইন্ডিয়ার সাথে যে সংযোগ স্থাপন করেছিল, তার যাত্রার সূচনা হয়েছিল এখান থেকে। ওই জন্য এই জায়গাটা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। আর আমার পিছনে যে প্লেনটা দেখতে পাচ্ছেন, এটা ওই নেম প্লেটে যেভাবে লেখা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে, আমি যতটুকু বুঝলাম যে এখানে সন উল্লেখ করা আছে যে এই এয়ারক্রাফটটা ব্যবহৃত হয়েছে 1917 থেকে 1919 সাল, তার মানে প্রথম বিশ্বযুদ্ধের সময়টাতে এটা ব্যবহার করেছে, এবং এটা এখানে সুন্দর করে মনুমেন্ট হিসেবে রেখে দিয়েছে। আর এই যে নদীটা, এটা একটা সমুদ্রের সাথে সংযোগ, বাট এটা হলো টেগাস রিভার। আর আজকে এই সকালটা এত সুন্দর, টেম্পারেচার খুব সুন্দর, সোনালি রোদ, তারপরে যে টেগাস নদীর উপর দিয়ে যে মৃদু বাতাসটা, আর যে এই যে ইতিহাসের যে গভীর একটা অনুভূতি, এটা আমাকে খুবই অন্যরকম একটা মানে ফিলিংস দিচ্ছে, যেটা বলে বোঝানো যাবে না। আর আমার পিছনে যে একটা এই যে কফি শপ দেখতে পাচ্ছি, এটাও এই পর্তুগিজদের খুব ট্র্যাডিশনাল কফি। তো আমরাও চিন্তা করছি যে আর একটু ঘুরে ফিরে হেঁটে এসে এখানে কফি খেয়ে তারপর আমাদের যাত্রা সমাপ্ত করব।